আসসালামু আলাইকুম। মনিউস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আমার এই পূর্ববর্তী ভিডিও ক্লাসে লেনদেনের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা এখনো সেই বেসিক নিয়ে যাদের সমস্যা রয়েছে তারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা সেই হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের হিসাব সমীকরণের মধ্যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস যায়। সম্পদ কাকে বলে, দায় কাকে বলে এবং মালিকানা সত্ত্ব কাকে বলে, সেই তিনটা জিনিসের আলোচনার ভিত্তিতে আমরা সামনে আগানোর চেষ্টা করব। তো এখন আমরা তাহলে হিসাব সমীকরণটা দেখি। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন, লিখে ফেললাম আমরা লেনদেন। তো আমাদের লেনদেন অধ্যায়ের সবচেয়ে যে কমন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমাদের লেনদেন অধ্যায় থেকে একটা অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় এবং স্কুল পরীক্ষায় সবসময় একটা অঙ্ক থাকেই, এবং সেই অঙ্কের মধ্যে গ নাম্বারে অথবা খ নাম্বারে হিসাব সমীকরণ একটি অঙ্ক করা লাগে। তো এই হিসাব সমীকরণটা আমাদের কিভাবে সমাধান করতে হয় আজকে আমরা সেটাই দেখব। হিসাব সমীকরণ A equal to L plus O E। এই A L O E এই তিনটার আবার ফুল ফর্ম রয়েছে, আমরা সেই ফুল ফর্মটা দেখি। A সমান assets, L সমান liabilities, OE equal owners equity, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। বাংলায় লিখলে এটা হচ্ছে সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমাদেরকে এই সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমার প্রতিষ্ঠানে সম্পদ যা রয়েছে এই সম্পদের সমান হবে দায় এবং মালিকানা সত্ত্ব দুইজন মিলে। তো এই সমীকরণের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই সমীকরণটা সমাধান করতে হবে। তো এই সমীকরণগুলো সমাধান করার পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পদ জানতে হবে বা চিনতে হবে, দায় চিনতে হবে, মালিকানা সত্ত্ব চিনতে হবে। তো আমরা যদি সম্পদের সংজ্ঞায় আসি যে সম্পদ কাকে বলে। সম্পদ বলতে এমন অর্থনৈতিক পরিসম্পদকে বোঝায় যা ব্যবসার মালিকের অধীনে থাকে, এবং ব্যবসায় মুনাফা অর্জনে সহায়তা করে। যেমন আমরা যদি বলি আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এই সবকিছুই মালিকের অধীনে থাকে, এগুলো মালিকের অধীনে থাকে এবং এগুলো মালিক ব্যবহার করে মুনাফা অর্জন করে, এগুলো ব্যবসা ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জিত হয়। তারপরে আসতেছে দায়। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, ব্যবসায় একটি আর্থিক দায়বদ্ধতা যা একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই ব্যবসায়ীকে পরিশোধ করতে হয়। তো দায় হলো এমন একটি আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় পর ব্যবসায়ীকে অবশ্যই পরিশোধ করতে হবে। অথবা আবার বলতে পারি সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি তাকে দায় বলে। ব্যবসা প্রতিষ্ঠানে যে সম্পদ থাকে সেই সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি বা তৃতীয় পক্ষ যে দাবি করতে পারে তাই হচ্ছে দায়। তারপরে আসতেছি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি বা কাকে বলে। ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের যে দাবি, মালিক যে পরিমাণ দাবি করতে পারে সেই দাবিটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ছিল হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের প্রকারভেদ। তো আমরা আবার দেখেছিলাম যে আমাদের সম্পদ আবার চার প্রকার আছে: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ। সম্পদ হচ্ছে আমার চার প্রকার: স্থায়ী সম্পদ,
চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং হচ্ছে অলিক সম্পদ। দায় হচ্ছে আমার দুই প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। এবং মালিকানা সত্ত্বের মধ্যে হচ্ছে আমাদের চারটা জিনিস অন্তর্ভুক্ত থাকে। তো আমরা দেখি মালিকানা সত্ত্বের মধ্যে কি কি থাকে। গত ক্লাসে দেখিয়েছিলাম, আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করি। মালিকানা সত্ত্ব সমান সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই চারটা জিনিস আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হয়। মূলধন বলতে আমরা কি বুঝি? ব্যবসা বা বছরের শুরুতে মালিক ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার জন্য যে জিনিসগুলো দিয়ে ব্যবসা শুরু করে ওই সকল জিনিসের যোগফলই হচ্ছে মূলধন। যেমন নগদ টাকা থাকতে পারে, আসবাবপত্র বা যন্ত্রপাতি থাকতে পারে, পণ্যদ্রব্য থাকতে পারে, ওই সকল জিনিসগুলোর যোগফলই হচ্ছে মূলধন। আয়, আয় কি? আমরা যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালাই সেটা হতে পারে ক্রয় বিক্রয়কারী, হতে পারে সেবাধর্মী। ওই ক্রয় বিক্রয়কারী বা সেবাধর্মী প্রতিষ্ঠান কোনো সেবা দিয়ে বা পণ্য বিক্রয় করে যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে তার জন্য আয়, এটা যোগ করতে হয়। ব্যয় কি? ব্যয় হচ্ছে আমি যে পণ্যটা বিক্রয় করলাম বা হচ্ছে যে সেবাটা দিলাম, ওই পণ্য বা সেবার পিছনে অবশ্যই আমাকে কিছু ব্যয় করতে হয়। সেই পণ্যটা উৎপাদন করতে হয় বা ক্রয় করে আনতে হয়, ঠিক আছে, দোকান ভাড়া দিতে হয়, কর্মচারী বেতন দিতে হয়। এই সকল ব্যয়গুলোকে আমার কি করতে হয়? এখান থেকে মাইনাস করতে হয়। আর উত্তোলন কি? মালিক ব্যবসায় যা কিছু দেয় বা যা কিছু প্রদান করে সেটা হচ্ছে মূলধন। আর মালিক ব্যবসা থেকে যা কিছু উঠিয়ে নেয় বা নিয়ে যায় সে সকল কিছু হচ্ছে উত্তোলন। এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের চারটি উপাদান। এটাকে আমরা যদি ইংলিশে লিখি তাহলে হচ্ছে ওনার্স ইকুইটি, ইকুয়াল সি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। এই হচ্ছে আমাদের ইংলিশ ফর্মটা। তো আমরা এখান থেকে লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এভাবে আমরা মালিকানা সত্ত্বে ছোট করে লিখতে পারি। তো এখন আমরা হিসাব সমীকরণ কিভাবে করতে হয় একটু ছোট্ট ছকের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমি যদি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেই উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তো উদাহরণ যদি আমি একটা উদাহরণ লিখি, এখানে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 5,000 টাকা নিয়ে এই একটা উদাহরণ যদি আমরা হিসাব সমীকরণের মধ্যে দেখানোর চেষ্টা করি তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আমাদের হিসাব সমীকরণে নির্দিষ্ট কোনো ছক নেই, আমাদের হিসাব সমীকরণে নির্দিষ্ট কোনো ছক নেই। আমাদের হিসাব সমীকরণে ঘরটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এক ভাগে থাকবে সম্পদ, আরেক ভাগে দায়, আরেক ভাগে হচ্ছে মালিকানা সত্ত্ব। এক ভাগে সম্পদ, এক ভাগে দায়, আরেক ভাগে মালিকানা সত্ত্ব। এই 3 ভাগে ভাগ করে নিতে হয়। তারপরে যত কটা সম্পদ থাকবে সবগুলো সম্পদের জন্য সম্পদ পাশে ঘর কাটতে হবে, যতগুলো দায় থাকবে সবগুলো দায়ের জন্য দায়ের পাশে ঘর করতে হবে, এবং মালিকানা সত্ত্ব তো একটাই থাকে, এই মালিকানা সত্ত্বের জন্য একটি ঘর কাটতে হয়। তো এটা যদি আমরা হিসাব সমীকরণে দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের হিসাব সমীকরণটা কেমন হবে দেখি আমরা। আমাকে মূলত প্রথমে এভাবে দাগ টেনে নিতে হবে। প্রথমে একটি তারিখের ঘর থাকবে, একটি উদ্বৃত্তের ঘর থাকবে। তারপর আমরা এটাকে যেহেতু 3টি ভাগ করে নেওয়ার কথা আমাদের দরকার, 3টি ভাগ করে নিব। প্রথমে হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব।
এতে আমরা বুঝি সম্পদ সমান, এল তে বুঝি হচ্ছে দায় প্লাস, ও ইতে বুঝি হচ্ছে মালিকানা সত্ত্ব। এ হচ্ছে আমাদের হিসাব সমীকরণের ছক। এতে লিখেছি সম্পদ। আমার অঙ্কের মধ্যে যতগুলো সম্পদ থাকবে ঠিক এই সম্পদের মধ্যে ততগুলো ঘরে আমাকে কেটে নিতে হবে। সেম একই রকম ভাবে যতগুলো দায় থাকবে ওই দায় পাশেও ঠিক ততগুলো দায়ের ঘর কেটে নিতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, নগদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ এবং সেটাকে চলতি সম্পদ। তাহলে নগদ টাকার জন্য আমাকে সম্পদ পাশে একটি ঘর করতে হবে। তাহলে আমি ঘর কাটি নগদ টাকার জন্য, নগদ। যেহেতু আর কোনো সম্পদের ঘর নেই তাহলে আমার এখানে আর কোনো ঘর করা দরকার নেই, আমি এখানে লিখবো না। চাইলে আমরা যেটা করতে পারি সম্পূর্ণ ঘরটাকে নগদের ঘর হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমার ঘরটা একটু বড় হয়ে গিয়েছে এই জন্য আমি এখানে মাঝখানে ডিভাইডেড করে নিলাম। এই পাশে যেহেতু কোনো সম্পদ নাই আমরা চাইলে সেই সম্পদের কোনো সম্পদের নাম লিখতেও পারি, নাও লিখতে পারি। যেহেতু নাই আমরা লিখবো না। তারপর হচ্ছে এল ইকুয়াল টু দায়। যেহেতু আমি ব্যবসা শুরু করেছি এখানে কোনো দায়ের সৃষ্টি হয়নি, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, সম্পদের সৃষ্টি হয়েছে। এবং যেহেতু ব্যবসা শুরু করেছে আমরা জানি মালিক প্রথম অবস্থায় যে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করে সেটা মালিকানা সত্ত্বে যায়। তাহলে মালিকানা সত্ত্বে ঘর তো করেছি, তাহলে এই টাকাটা ডিরেক্ট মালিকানা সত্ত্বে করে আসবে। তাহলে মালিকানা সত্ত্বে আমাদের কি কি আসে? মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখন আমরা এই টাকাটা কিভাবে বসাবো একটু দেখি। তাহলে নগদ টাকা, নগদ কত? 5,000 টাকা। তাহলে আমরা তো এখানে নগদের ঘর কেটেছি, নগদের ঘর আমাদের কেটেছি বা নগদের ঘর আমাদের রয়েছে। এই নগদ 5,000 টাকাটা আমাদের নগদের ঘরে চলে আসবে। এই যে নগদের ঘর আমরা দিয়ে দিলাম, নগদের ঘরে আমরা 5,000 টাকা দিয়ে দিলাম। আর যেহেতু মালিক ব্যবসা শুরু করছে আর ব্যবসা শুরু করলে সেটা মালিকানা সত্ত্বে চলে যায়, আমরা সেই টাকাটা মালিকানা সত্ত্বে ঘরে বসিয়ে দিব। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে আমার এখানে কি হয়েছে? নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এরকম একটি করে ছকে হিসাব সমীকরণের মাধ্যমে এগুলো দেখাই তাহলে আমাকে এখানে যে জিনিসগুলো বৃদ্ধি পেয়েছে সেটা একটু নিচে লিখে দিতে হবে। সম্পদ নগদ, অথবা সহজ করে লিখি নগদ সম্পদ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটা লেখার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে একটি মাত্র লেনদেন দ্বারা দেখিয়েছি এই জন্য আমরা এটা নিচে লিখে দিয়েছি। যখন আমরা হিসাব সমীকরণে কোনো বড় অঙ্ক করব তখন আমাকে এটা দেখানোর প্রয়োজন হবে না, নিচে এগুলা লিখে দেখানোর প্রয়োজন হবে না। সো এইভাবে আমাদের হিসাব সমীকরণটা করতে হবে। যেটা বাড়বে সেটা বাড়াইতে হবে, যেটা কমবে সেটাকে কমাইতে হবে। কমানোর জন্য আমাদেরকে আবার সেটা ব্রেকেটের মধ্যে, মানে মাইনাস চিহ্ন না দিয়ে ব্রেকেট, যেহেতু কমেছে আমরা সেটা ব্রেকেটে রাখবো, প্রথম ব্রেকেটে রাখবো। ফার্স্ট ব্রেকেটে যখন রাখবো তার মাধ্যমে মানে বুঝবো যে এটা হ্রাস পেয়েছে। তো এইভাবে আমাদের হিসাব সমীকরণগুলো সমাধান করতে হয়। আমরা যদি একটি অঙ্ক দেখি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আমাদের এখানে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে 17 পৃষ্ঠা একটি উদাহরণ দেওয়া আছে। আমরা যদি সেই উদাহরণটা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে হয়তো তোমরা সহজেই বুঝতে পারবা। তো আমি প্রথমে লেনদেন গুলো পরে শোনাবো, তারপর আমি ঘর করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো। তো এখানে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? আমাদের এই প্রশ্নটা আসতে পারে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও।
বা প্রমাণ করে যে এ সমান সমান এল প্লাস ওই, তখন আমাকে প্রমাণ করতে বলবে এ সমান সমান এল প্লাস ওই, তখন আমাকে হিসাব সমীকরণ করতে হবে, বা হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব নির্ণয় করতে বললে আমাকে হিসাব সমীকরণই করতে হবে। আমাদের এখানে একটি উদাহরণ হচ্ছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি 1, 2025 তারিখে আইন পেশার অফিস চালু করেন। তার ব্যবসায়ের প্রথম মাসের লেনদেন ছিল নিম্নরূপ। আইন পেশা, যেহেতু সে আইন পেশা চালু করেছে, তার মানে এটা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কারণ উকিল ডাক্তাররা কখনো আমাদের কাছে কোনো প্রোডাক্ট বা পণ্য বিক্রয় করে না, তারা আমাদেরকে সেবা দেন। তাহলে আমাদেরকে এখানে সেবা দিয়েছে, এটা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। প্রথমে বলেছেন আইন পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো, মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, তার মানে এটা মূলধন। এটা কি মূলধন? তাহলে আমরা যেহেতু 50,000 টাকা বিনিয়োগ করতে নগদ টাকা ঘর পেয়েছি, নগদ পেয়েছি, তাহলে আমি প্রথমে কি করি, ঠিক আমাদের হিসাব সমীকরণের ঘরটা করি। হিসাব সমীকরণে উপর লেনদেনের প্রভাব, নির্ণয়। প্রথমে তারিখ, তারপর উদ্বৃত্ত, তারপর আমি স্বাভাবিকভাবে এই ঘরটাকে 3 ভাগে ভাগ করে নিব। স্বাভাবিকভাবে এই ঘরটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে আমার সম্পদ পাশে যতগুলো সম্পদ থাকবে, ওই সম্পদের জন্য ঠিক ততগুলো ঘর কাটবো। দায় পাশে যতগুলো ঘর থাকবে, দায়ের জন্য ততগুলো ঘর কাটবো। আর মালিকানা সত্ত্বে যেগুলা উপাদান দেয়, সেই উপাদানগুলোর নাম লিখবো। তো এখানে আমাকে কি করেছে, আইন পেশায় 50,000 টাকা নগদ মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তাহলে নগদ টাকা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, নগদ টাকা আমার প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। তাহলে আমরা এখানে লিখি তারিখ, উদ্বৃত্ত, এ সম্পদ। নগদ টাকা পেয়েছি, আমরা নগদ টাকার জন্য একটা ঘর কাটলাম, নগদ। তারপরে কি বলেছে, আর ব্যবসা শুরু করতে মূলধন হয়েছে, মালিকানা সত্ত্ব চলে যাবে, মালিকানা সত্ত্বে ঘর আছে। তারপরে কি বলেছে, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো। অফিস ভাড়া, আমরা যেহেতু একটা অফিস ভাড়া নিয়েছি বা দোকান ভাড়া নিয়েছি, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানকে ভাড়াটা দিতে হবে। তাহলে ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। আর যেহেতু নগদ টাকা পরিশোধ করেছে, তাহলে নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে। 7 তারিখে হচ্ছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করেছে, আর যন্ত্রপাতি অফিসের জন্য একটি সম্পদ, যন্ত্রপাতি ব্যবসার জন্য একটি সম্পদ। তাহলে সম্পদ পাশে যন্ত্রপাতি একটা ঘর হবে। যন্ত্রপাতি যেহেতু ধারে ক্রয় করেছে, এটা আমাদের মনে রাখতে হবে, প্রতিষ্ঠান ধারে কোনো কিছু ক্রয় করলে তখন আমার একটি দায়ের সৃষ্টি হয়, সেই দায়ের নাম হচ্ছে পাওনাদার। সেই দায়ের নাম হচ্ছে কি পাওনাদার। তাহলে আমি দায়ের পাশে এল সমান সমান দায়, দায়ের পাশে পাওনাদার অথবা প্রদেয় হিসাব, পাওনাদার অথবা প্রদেয় হিসাব নামে একটি ঘর কাটবো। তাহলে পাওনাদার, যাহা পাওনাদার তাহাই প্রদেয় হিসাব। তারপর হচ্ছে কি 10 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। মক্কেল বলতে এখানে কাস্টমার বা ক্রেতাকে বোঝানো হয়েছে, যেহেতু সেবাধর্মী প্রতিষ্ঠান, আর উকিলরা তাদের কাস্টমার বা ক্রেতাকে মক্কেলই বলে থাকে। তাহলে এখানে মক্কেলকে নগদে সেবা দিয়েছি মানে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর সেবা দিলে আয় হয়, আয় হচ্ছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তারপরে অফিস কর্মচারী বেতন পরিশোধ, সেম ওই যে আমাদের 2 তারিখে যে ভাড়া দিয়েছিলাম তার মতো। অফিস কর্মচারী বেতন দিয়েছি, নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে। ব্যবসায় প্রয়োজনে ঋণ নেওয়া হলো, ব্যবসায় প্রয়োজনে ঋণ নেওয়া হলো। তো এটা অনেকে অনেক ভাবে করে। ঋণ নেওয়া হলো, এই ঋণ নেওয়ার জন্য আমাদেরকে সম্পদ পাশে একটা ব্যাংকের ঘর কাটতে পারে, দায়ের পাশে তো ঋণের ঘর আসবেই। তো আমি এই জিনিসটা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু ব্যবসার জন্য আমরা ঋণ নিয়েছি, ঋণ নিয়ে নেওয়ার সময় আমি নগদ টাকা পেয়েছি, এই জন্য আমি টাকাটা নগদে বসায় দিব, টাকাটা নগদে বসায় দিব। আমাদের অঙ্কটা হয়ে যাবে এবং মিলে যাবে ইনশাল্লাহ, আশা করি কেউ কাটবে না।
তাহলে ব্যবসার জন্য যেহেতু ঋণ নিয়েছি, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদে বাড়িয়ে দিব, এবং ঋণ একটি দায়, দায় পাশে ঋণের জন্য একটি গল কাটতে হবে। তাহলে আমরা এখানে একটা গল কাটি, ঋণ। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। তো আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু ধারে, কোনো প্রতিষ্ঠান কোনো কিছু ক্রয় করে, তখন হয় পাওনাদার। আর যদি প্রতিষ্ঠান কারো কাছে ধারে বিক্রয় করে বা ধারে সেবা দেয়, তখন হয় দেনাদার। আর এই দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, দেনাদার অথবা প্রাপ্য হিসাব আবার প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। তাহলে সম্পদ পাশে চলে আসবে দেনাদার হিসাব। দেনাদার চলে আসলো। তারপরে দেখেন কি বলেছে, তাহলে এখানে দেনাদার বৃদ্ধি পাবে, এবং হচ্ছে যেহেতু সেবা দিয়েছে, আয় হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 29 তারিখ, বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। ওই যে আমি 7 তারিখে যে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করেছিলাম, 29 তারিখে আইসা তার মূল্য পরিশোধ করেছি, যন্ত্রপাতির মূল্য পরিশোধ করেছি। তাহলে যন্ত্রপাতির মূল্য পরিশোধ করেছি, আমার তাহলে নগদ টাকা কমবে, পাওনাদার কমবে। এখানে তো আমি যন্ত্রপাতি দেইনি যে যন্ত্রপাতি কমবে, তাহলে নগদ টাকা যেহেতু পরিশোধ করেছি, যে নগদ টাকাও কমবে এবং হচ্ছে পাওনাদার কমবে। এই হচ্ছিল আমাদের আজকে লেনদেন গুলো। আজকে আমরা এই লেনদেন গুলো নিয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি। ওকে, তো প্রথমে বলছে আইন পেশায় বিনিয়োগ করা হলো। তো সম্পদ পাশা আমাদের নাই, দায়ও আমাদের নাই, তাহলে আমি দায়টাও কেটে দেই। দায় একটা পেয়েছি, একটাই থাকুক। তো আমাদের প্রথমে আইন পেশায় 50,000 টাকা মূলধন শুধু বিনিয়োগ করা হলো। তাহলে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তো মূলধন স্বরূপ আইন পেশায় বিনিয়োগ করার কারণে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখি কত 2025 সাল জানুয়ারি, লিখে আমরা কি করব, যেহেতু নগদ টাকা, তাহলে নগদ ঘরে 50,000 টাকা বসাবো, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব করে 50,000 টাকা বসাবো, নিচে একটা দাগ দিব। দিয়ে তারপরে আমরা, যেহেতু এই টাকার সাথে যোগ বা বিয়োগ করার মতো কোনো এন্ট্রি আমাদের নাই, এই টাকানে যা আছে আমরা তাই নামিয়ে দিব। এই যে 50,000 টাকা, দুই তারিখে বলেছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ। অফিস ভাড়া পরিশোধ করেছি, পরিশোধ করার কারণে আমাদের নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদ থেকে মাইনাস করব কত টাকা, 3,000 টাকা। 2 তারিখ 3,000 টাকা নগদ মাইনাস হবে, এবং অফিস ভাড়া, ভাড়া আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকেও মাইনাস করতে হয়, মালিকানা সত্ত্ব থেকেও আমরা মাইনাস করব। তাহলে 50 থেকে 3,000 গেলে থাকে 47,000, এখানেও ঠিক 47,000 থাকবে। তারপরে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করেছি মানে আমার যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, এবং ধারে ক্রয় করেছে মানে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। সেম ভাবে আমাদের পাওনাদারকেও বাড়াতে হবে। 7 তারিখ, তাহলে যন্ত্রপাতি বাড়বে 15,000 টাকা, পাওনাদার বাড়বে 15,000 টাকা। যোগ করে নামাই 47 এর 47, 15 15, এখানে এই 15 15, এখানে এই 47,000 47,000। তারপরে 10 তারিখ মক্কেলদের নগদের সেবা দিয়েছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দিব। নগদের সেবা 6,000 টাকা 10 তারিখ। তাহলে নগদের সেবা দিয়েছি 6,000 টাকা, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এবং সেবা দেওয়ার ফলে প্রতিষ্ঠানের আয় হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, আয়কে আমরা বাড়াই দিব 6,000 টাকা। তাহলে 47 আর 6 53, 15 15, এখানে 15 15, এখানে হচ্ছে 53,000 টাকা। তারপরে 15 তারিখ অফিস কর্মচারী বেতন পরিশোধ। বেতন দিয়েছি, নগদ টাকায় হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে, কারণ এটি একটি ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হয়। তাহলে 15 তারিখ 2,000 টাকা, 2,000 টাকা নগদ কমবে, 2,000 টাকা মালিকানা সত্ত্ব
কমবে। হলো 51,000 টাকা, 15,000 15,000, এখানে 15 এখানে হলো 51,000 টাকা। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ব্যবসায়ের প্রয়োজনে ঋণ নেওয়া হলো। তো ব্যবসা প্রয়োজনে ঋণ নিয়েছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকাকে বাড়িয়ে দেব। আর ঋণ নিয়েছি, দায় বৃদ্ধি পেয়েছে, আমাদের দায় পাশে ঋণের একটি ঘর রয়েছে, সেই ঋণের ঘরে বসাতে বাড়িয়ে দিব, বসিয়ে বাড়িয়ে দিব। তাহলে ঋণ হলো 20,000 টাকা। কত তারিখ? 20 তারিখ। আর একটু বলে রাখি যে 2 তারিখে আমরা 13,000 টাকা মাইনাসে রেখেছি, যেহেতু হ্রাস পেয়েছে। হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণের ক্ষেত্রে সেটা ব্রেকেটে রাখতে হয়। ব্রেকেটে রাখা মানে হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে। তো 24 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। ধারে সেবা দিয়েছে, যেহেতু সেবা দিয়েছে এখানে টাকাটা পাইনি, তার মানে আমার দেনাটা হিসাব সৃষ্টি হয়েছে বা বেড়ে গিয়েছে। আমাদের দেনাটাকে বাড়াতে হবে আর মালিকানা সত্ত্বে বাড়াতে হবে। যেহেতু আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্বে বেড়ে যায়, তাহলে মালিকানা সত্ত্বে বাড়িয়ে দিতে হবে বা প্লাস করতে হবে। এখানে হচ্ছে 71,000, 15,000 15,000, 15,000 15,000, 20,000 20,000, এখানে 51,000। সেবা দিয়েছি 24 তারিখ মক্কেলদের 7,000 টাকা, তাহলে দেনা দানে হয়ে যাবে 7,000 টাকা আর মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে 7,000 টাকা। 71 71, 15,000 15,000, 7,000 7,000, এখানে 15 15, 20 20, এখানে হচ্ছে 58,000 টাকা। তারপরে আসতেছে বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, শেষ লেনদেন এটাই। তাহলে আমি বাকিতে যে যন্ত্রপাতিটা কিনেছিলাম ক্রয় করেছিলাম, তার মূল্য পরিশোধ করেছি। মূল্য পরিশোধ করার ফলে আমার নগদ টাকা কমে গিয়েছে, নগদ টাকা কমিয়ে দিব। এবং যার কাছ থেকে কিনেছিলাম সে আমার ছিল পাওনাদার, সেই পাওনাদার দায়িত্ব আমাকে কমিয়ে দিতে হবে। তাহলে কত টাকা? 10,000 টাকা। 29 তারিখ 10,000 টাকা নগদ কমিয়ে দিব এবং 10,000 টাকা পাওনাদার থেকে হ্রাস করে দিব। মানে 71 থেকে 10 গেলে 61, এখানে 15 15, এখানে 7,000 7,000, এখানে থেকে 5,000, এখানে থেকে 20,000, এখানে থাকতেছে 58,000 58,000। তো আমরা এখানে সমান সমান গুলো দিয়ে দিব। এখানে প্লাস চিহ্ন গুলো দিয়ে দিব। এখন আমরা যেটা করবো, এটা সকল সম্পদ গুলো যোগ করে একটাতে বসিয়ে দিব। সকল সম্পদ গুলো আমরা যোগ করি। 61 এবং 7 যোগ করলে হয় 68,000 টাকা। 68-র সাথে যখন আমরা 15,000 যোগ করবো তখন হবে 83,000 টাকা। এই যেভাবে ব্যালেন্স টেনে দিব নিচে। যদি আমরা কখনো এই ব্যালেন্স না টানি তাহলে টিচার চাইলে বা শিক্ষক চাইলে অঙ্কটা কেটে দিতে পারবে বা কেটে দিই। এই জন্য আমাদের অবশ্যই অঙ্ক ক্লোজ করার নিয়ম হচ্ছে, যে কোনো অঙ্ক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ক্লোজ করার নিয়ম হচ্ছে আমাকে অবশ্যই অঙ্কের নিচে বা উত্তরের নিচে ব্যালেন্স বা উদ্বৃত্তের জন্য দুটা জেড টানতে হয়। এটাকে বলা হয় জেড টানা, জেড টানা। এখন তারপরে আমরা দায়গুলো যোগ করি। 58,000 সাথে 5,000 যোগ করলে হয় কত? 63,000। 63-র সাথে 20 যোগ করলে হয় 83,000 টাকা। যখন আমরা এভাবে হিসাব সমীকরণের দুই পাশ করব, করার পরে আমরা দেখব যে আমাদের হিসাব সমীকরণে দুই পাশ মিলে যাবে। এই পাশে সম্পদ পাশে যা আসবে, দায় এবং মালিকানা সত্ত্ব প্লাস করলে সেম একই রকম হবে। আবারও বলতেছি, 83,000 টাকা কিভাবে পেলাম? আমার এখানে সম্পদ আছে 3টা, এই 3টা সম্পদের লাস্টে যে উদ্বৃত্ত গুলো পেয়েছি, এই 3টা উদ্বৃত্ত যোগ করে পেলাম 83,000 টাকা। সেম একই রকম ভাবে দায়ের পাশে এবং মালিকানা সত্ত্বের পাশে আমরা কিভাবে 83 পেলাম? দায় যে দুটা ছিল, এই দুটা দায়ের যে শেষ উদ্বৃত্ত পেয়েছি, এটার সাথে আমার মালিকানা সত্ত্বের যে উদ্বৃত্ত রয়েছে সেটা প্লাস করে এই 83,000 টাকা পেয়েছি। দুই পাশ এভাবে মিলে যাবে। যখন দুই পাশ মিলবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। না হলে বুঝতে হবে যে আমার যদি কোথাও গরমিল থাকে, তাহলে বুঝতে পারবো অঙ্কটি কোথাও ভুল হয়েছে। তো
আজকে এই পর্যন্তই। যদি কেউ বুঝতে না পারেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এর থেকে পরবর্তী ক্লাসে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়ে যে সৃজনশীল গুলো রয়েছে সেই সৃজনশীল গুলোর সমাধান নিয়ে কথা বলবো আর সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।